প্রবাসী স্বামীর রুমমেটের পাঠানো কয়েক সংখ্যক স্ক্রিনশট দেখে কিয়ৎক্ষণ ধরে স্তব্ধ হয়ে আছে আশালতা। স্ক্রিনশটগুলো মূলত আশালতার স্বামী এবং তার প্রাক্তনের সাম্প্রতিককালের কিছু কথোপকথনের। এতক্ষণে আশালতা তার স্বামীর এই 1 মাস ধরে নানা অজুহাত দেখিয়ে তাকে এড়িয়ে চলার কারণটি খুঁজে পেয়েছে। তার স্বামী যে পুনরায় তার অতি সুন্দরী প্রাক্তনের সাথে সম্পর্কে জড়িয়েছে। স্ক্রিনশটে বিদ্যমান কথোপকথনগুলো দেখে গা গুলিয়ে ওঠা আশালতার। একটা মানুষ এত নিকৃষ্ট হতে পারে তাহলে? ধপ করে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে আশালতা। তবে কি তার কপাল পুড়ল বলে? এই জীবনে কি আর তার কপালে সুখ জুটবে না? কেন সে আড়ালে সবার এত অপ্রিয়? কাঁদে না আশালতা, কাঁদলে যে একুলো যাবে, আর ওকুলো তো গেছি। এই কথা তার শ্বশুর বাড়ির সকলে জানলে যে এখানে তার আর ঠাঁই হবে না। কত লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে সে এই বাড়িতে পড়ে আছে। শুধুমাত্র তার একটাই আশার আলো ছিল স্বামীর ভালোবাসা। তার স্বামী যে তাকে ভালোবাসত, কিন্তু আজ সে কি জানতে পারলো এটা? মন চায় চিৎকার করে কাঁদতে, কিন্তু পারে না আশালতা, কারণ সব আশালতারাই যে পরিস্থিতির নিকটে বাধা পড়ে যায়। রাতে বারান্দায় গিয়ে আশা কল দেয় তার স্বামী সাদকে। 4-5 বার রিং হওয়ার পরে রিসিভ হতেই অপর পাশ থেকে ধমকের সুর ভেসে আসে। হয়েছে কি তোমার? শান্তিতে কি একটু কাজও করতে পারবো না তোমার জন্য? বলেছি না আমাকে তুমি অসময়ে কল দেবে না। আমি যখন ফ্রি হব তখন নিজেই কল দেব। ডুকরে কেঁদে ওঠে আশা, অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কেন করলে আমার সাথে এমন? যদি সত্যিই নিজের প্রাক্তনকে ভুলতে না পারো, তবে কেন আমার সাথে ভালোবাসার নাটক করলে? কেন এই 3টা বছর সংসার করলে সাদ? আমি তো কখনোই তোমাকে জোর করিনি যে আমাকে বিয়ে করতেই হবে। নিজেই তো বলেছিলে আমাকে নাকি তুমি ভালোবাসো, বিয়ে করতে চাও। কেন করলে এটা? কেন তোমার একটু বুক কাঁপলো না সাদ? অপর পাশ হতে কল কেটে দেয় সাদ। খানিক বাদে বড় সড়ো একটা মেসেজ লিখে পাঠিয়ে দেয় আশার নাম্বারে। কিভাবে সব জেনেছ আমি জানি না আশা, আর জানতেও চাই না আমি। আমাকে ক্ষমা করে দিও তুমি। আমি ইচ্ছা করে তোমাকে ঠকাইনি। 3টা বছর তোমার সাথে সংসার করেছি, ভেবেছিলাম ভালোবেসেছি হয়তো তোমাকে, কিন্তু না, ভালোবাসতে পারিনি আমি তোমাকে। কিন্তু হ্যাঁ, একটা গভীর মায়া জন্মেছে তোমার প্রতি। বিশ্বাস করো, আমি লীনাকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। গত সপ্তাহে আমার জন্মদিনে ও আমাকে মেসেঞ্জারে নক দিয়ে উইশ করে। ওর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে 1.5 বছর আগে। বিশ্বাস করো আশা, আমি নিজেকে সামলাতে পারিনি। স্বার্থপর হয়ে গেছি আমি। ও যদি সতীনের সংসার করতে রাজি থাকতো, তবে আমি তোমাকে ছাড়তে চাইতাম না আশা, কিন্তু ও রাজি না। ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তুমি যাওয়ার আগে তোমার সব স্বর্ণ নিয়ে যেও আশা। ভালো থেকো। আশার নাম্বার ব্লক করে দেয় সাদ। শত চেষ্টা করেও সাদের নাম্বারে কল ঢোকাতে পারেনি আশা। দৌড়ে নিজের রুমে চলে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে। নিজেকে তাও যেন সে ধন্য মনে করছে। এই কুশ্রী চেহারার ও সকলের অপ্রিয় আশালতার প্রতি তাহলে কারো একটু মায়াও জন্মেছিল? ভাবনার জগতে ডুব দেয় আশা। নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান আশালতা। বাবা ছিল একজন অটো চালক। অবশ্য সে গত হয়েছেন 1.5 বছর হতে চলল। বড় ভাই ছিল তখনও বেকার। আশালতা 18 পেরোতেই চারপাশের মানুষের হই হুল্লোড় শুরু হয়ে যায়। মাইয়া ডাঙ্গর হইছে, সারা জীবন কি মাইয়ারে গোলা বাইন্দা রাখবা? কন্যা ভারগ্রস্ত আশালতার বাবা মা দুশ্চিন্তায় পড়ে যান। কিভাবে মেয়ের বিয়ে দেবেন? মেয়ের শ্বশুরবাড়ির লোকদের খুশি করতে যে বিরাট অঙ্কের টাকা পয়সা লাগবে, তা তারা কোথায় পাবে? এর মাঝে ফেসবুকে আশালতার পরিচয় হয় সাদের সাথে। কয়েক মাস টানা কথা বলার পরে বেশ বন্ধুত্ব হয়ে যায় তাদের মাঝে। একদিন কথায় কথায় সাদ তার প্রাক্তনের কথা খুলে বলে। আশালতারও বেশ মায়া হয় তার জন্য। সাদ যখন জানতে পারে আশালতার বিয়ের জন্য পাত্র খুঁজছে তার বাবা মা, তখনই সে জানায় আশালতাকে সে ভালোবাসে। আশালতা যদি রাজি থাকে,
তবে সে আশালতার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেবে। আশালতা সাদকে খুব করে বোঝাতে থাকে সাদের পরিবার কখনোই তাকে মেনে নেবে না। তার রূপ দেখে যে কেউই তাকে পছন্দ করে না। মুখে না বললেও আড়ালে যে সে সকলের অপ্রিয়। নাছোড়বান্দা সাদের কাছে পরিশেষে হার মেনে আশালতা রাজি হয়ে যায়। কিন্তু বাধা সাজে সাদের পরিবার। আশালতাকে যে তারা কিছুতেই বাড়ির বউ করতে রাজি নয়। সাদের বড় ভাবির অনুপ্রেরণায় সাদ বেশ জোর করে আশালতাকে বিয়ে করে নেয়। শুরু থেকে শ্বশুরবাড়ির কেউই আশাকে মেনে নেয়নি। সারাক্ষণ চেষ্টা করে গেছে কি করে সাদের চোখে তাকে অপ্রিয় করে তুলবে। বর্তমানে সকালে আশালতার ঘুম ভাঙতেই ঝাপসা চোখে দেখতে পায় তার শাশুড়ি তার মুখের দিকে রাগান্বিত হয়ে চেয়ে আছে। হুড়মুড় করে উঠে বসতেই দেখে পুরো রুমে বাড়ির সকলে উপস্থিত আছে। আচমকা আশার শাশুড়ি তার চুল খামচে ধরে তাকে খাট থেকে টেনে নামায়। এতগুলো বছর অনেক কষ্টে তোরে সহ্য করছি, এইবার আমার ছেলেই অনুমতি দিছে তোরে বাড়ি থেকে বের করে দেয়ার। পাড়া পড়শির কত ঠেস মারা কথা শুনেও তোরে এ বাড়িতে জায়গা দিছি। আমার ছেলেও তো তোরে ভালোবাসে না। ঘরে নতুন বউ আসবে। তোর মতো ময়লার স্তূপ এই বাড়ি থাকলে বাড়ির অশান্তি কোনোদিন দূর হবে না। আজকেই তুই বের হয়ে যাবি এই বাড়ি থেকে। আম্মা, আমারে বের করে দিবেন না। আমি কই যাব বলেন? আমি এই বাড়িতে কাজের লোক হয়ে থেকে যাব আম্মা। তবুও আমাকে বের করে দিয়েন না আম্মা। কথা শোনো, এত বছর ধরে চেষ্টা করছি তোরে বের করার এই বাড়ি দিয়ে। তোরে দয়া দেখায় নিজেদের পায়ে কুড়াল মারবো? আম্মা, আশার দিকে একটু দেখেন, মেয়েটা কই যাবে? বাপের বাড়ির অবস্থাও তো ভালো না যে সেখানে থাকবেও। আপনি দয়া করে একটু সাদকে বোঝান আম্মা। 3 বছর সংসার করে কিভাবে এটা করতে পারে সে? আশালতার শাশুড়ি ধমকে বলে ওঠেন, তুমি চুপ করো বড় বউ। তোমারে এই বিষয়ে নাক গলাতে বলছে কেউ? তুমি তোমার রুমে চলে যাও। ছবি আলমারি দিয়ে ওর ব্যাগ বের করে সব জামা কাপড় তাতে রাখ, আর সোনা দানা সব নিয়ে আমার রুমের আলমারিতে রাখ। তোর ভাইরে বলবি এই সেমরি সব সাথে করে নিয়ে গেছে। আচ্ছা আম্মা। হাউমাউ করে কাঁদতে শুরু করে আশালতা। এবার যে তার একুলো গেল আর ওকুলো গেল। ও আম্মা, এত নিষ্ঠুর হবেন না আম্মা। আমাকে একটু জায়গা দেন আম্মা। আমি আপনার ছেলেরে বোঝাবো আম্মা। আমাকে একটু থাকতে দেন। ব্যাগপত্র সহ আশালতাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। শুধু অপরাধীর মতো এক কোণে দাঁড়িয়ে চোখের জল ফেলে রেশমা। সে যে পারল না তার এই ছোট বোনটার জন্য কিছু করতে। দক্ষিণী আশালতা ভাগ্যের নির্মম পরিহাসের কাছে হার মেনে যায়। প্রতিনিয়ত এমন শত শত আশালতারা হার মেনে যাচ্ছে নিজেদের জীবনের কাছে। ব্যাগপত্র হাতে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা হয় আশালতা। আশালতাকে ব্যাগপত্র নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তার বড় ভাবি মার্জানা। আইসা পড়ছস দেখি, তাই এবার কি সারা জীবনের জন্যই চইলে আইসস আশা? ভাবির ভারী কথা কর্ণগোচর হতেই বুকটা পুড়ে ওঠে আশালতার। এখন যদি আশালতা সকল কিছুই তার ভাবিকে জানিয়ে দেয়, তবে যে কটা দিন সে এই বাড়িতে থাকতে পারবে তাও হয়তো আর সম্ভব হবে না। তাই চেপে যায় সে। ফ্যাকাশে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলতে আরম্ভ করে, এমন কথা বলো না ভাবি। কিছুদিনের জন্য অতিথি হয়ে এসেছি, আবার চলে যাব। আমার জন্য জ্বালা পোহাতে হবে না তোমাদের। কঠোর সুরে মার্জানা বলে, তাই যেন হয়। তোগো মা আর মাইয়ারে টানতে টানতে আমার জীবন গেল বাপু। আর জ্বালাইস না। ভাবির কথায় প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয় আশালতা। তাদের জন্য কি এমন জ্বালা পোহাতে হয় মার্জানার, তা আশেপাশের মানুষজনও খুঁজে পায় না। সকলের মুখে একটাই কথা, মার্জানা ভাগ্য করে এমন শাশুড়ি আর ননদ পেয়েছে। ঘরের মধ্য হতে অসুস্থ শরীরে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসা আশালতার বৃদ্ধ মা হাফসা বেগম। ও বৌমা, কার সাথে এত কথা কও?
কেডাইছে? রম্য সুরে জবাব দেয় মার্জানা। আপনার মাই আইছে আম্মা, বেড়াইতে। এই অসময়ে কাউকে কিছু না জানিয়েই আশালতা বাড়িতে আসাতে বেশ চিন্তিত হন হাফসা বেগম। কেননা তিনি মেয়ের শ্বশুরবাড়ির পরিস্থিতি সম্পর্কে কিছুটা হলেও অবগত। ভেতরে ভেতরে শঙ্কিত হন হাফসা বেগম। সকল চিন্তা ভাবনাকে আপাতত চাপা দিয়ে মেয়েকে নিয়ে নিজের রুমে চলে যান। ঘরে প্রবেশ করে টেবিলের উপর ব্যাগপত্র রেখে মাথার উপরে টিনের চালের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আশালতা। আদরের মেয়ের মলিন মুখখানা দুহাতের মাঝে নিয়ে হাফসা বেগম করুণ সুরে বলেন, ভালো আছিস তো মা? মুচকি হেসে আশালতা উত্তর দেয়, বেশ আছি মা। বেশ আছি মা। এ কথাটির পেছনে ঠিক কতটা যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে তা একজন মা ছাড়া হয়তো কেউই উপলব্ধি করতে পারে না। হাফসা বেগমের ক্ষেত্র ব্যতিক্রম নয়। মেয়েকে এই মুহূর্তে সরাসরি কিছু জিজ্ঞাসা করতেও বিবেকে বাজছে তার। কিছু খেতে দিবা মা? অনেক ক্ষুধা লাগছে। টলমল চোখে হাফসা বেগম অচল শরীর নিয়ে বলা চলে এক প্রকার ছুট লাগান মেয়ের ক্ষুধা নিবারণের উৎস খুঁজতে। এই সময় ভাতের হাঁড়ি, তরকারির গামলা সবই থাকে শূন্য। তবু হাফসা বেগম মনে কিঞ্চিত আশার আলো ফুটিয়ে ছুটে যান খাওয়ার ঘরে। তরকারির গামলা ফাঁকা, ভাতের হাঁড়িতে অল্প কিছু ভেপসানো ভাত পড়ে রয়েছে। প্লেট নিয়ে তাতে ভাতগুলো বেড়ে নিয়ে তাতে একটু পানি দিয়েও কাঁচামরিচ, পোড়া শুকনো মরিচ আর লবণ দিয়ে কষলে মেখে নিয়ে নিজের রুমে যান হাফসা বেগম। ক্ষুধার তেজ বেশি থাকায় মিনিট চারেকের মাঝেই সম্পূর্ণ ভাত খেয়ে নেয় আশালতা। মেয়ের দিকে অবাক দৃষ্টিতে সেই হতে চেয়ে আছে হাফসা বেগম। সবসময় হাসি খুশি থাকা মেয়েটাকে আজ তার চিনতে খুব কষ্ট হচ্ছে। রাতের দিকে আসা ব্যাগ হতে ফোনটা নিয়ে কয়েকবার সাদের ফোন নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। চোখ উপচে নোনা জলের আগমন ঘটে। এরই মাঝে আশালতার বড় ভাইয়ের ডাক পড়ে খাবার ঘরে যাওয়ার জন্য। একটু আগে বাড়ি ফিরেছেন আশরাফ মোল্লা। নীরব কান্না বুকে চেপে নিয়ে চোখ মুছে আশালতা খাবার ঘরের দিকে ছুটে যায়। আশালতা খাবার ঘরে প্রবেশ করতেই দেখতে পায় তার বড় ভাই হাসি হাসি মুখ করে দরজার দিকেই তাকিয়ে আছে, বোনের আগমনের অপেক্ষায়। আশা, ভেতরে আয়। তোর ভাবি সন্ধ্যায় ফোন দিয়ে বলল তুই নাকি শেষ বিকেলে বাড়ি আসছিস, তাই বাজারে গিয়ে তোর প্রিয় ছানা নিয়ে আসছি, নে গরম গরম খা। কিছু মুহূর্তের জন্য মনের মাঝে প্রশান্তি ছেয়ে যায় আশালতার। ভেতরে ভেতরে তেতে উঠে মার্জানা। তা তোর শ্বশুরবাড়ির সকলে কেমন আছে রে আশা? ভাইয়ের এমন প্রশ্নে মুখের হাসি বিলীন হয়ে যায় আশার। বেশ ভালোই আছে ভাইজান। তুমি এখন তবে রাতের খাবার খেয়ে নাও, আমি গেলাম ঘুমাতে। কি রে, তুই ছানা খেলি না? আর রাতে ভাত খেয়েছিস? ছানা খেয়েছি তো ভাইজান, এখন বেশি খেতে মন চাইছে না। সন্ধ্যায় ভাত খেয়েছিলাম, তাই এখনো পেট ভরা। আর কথা না বাড়ুক, তাই আশালতা দ্রুত খাবার ঘর হতে বের হয়ে যায়। মার্জানা আশালতার গমন পথের দিকে ভ্রু কুঁচকে চেয়ে থাকে। রাত 2টো কি 3টা বাজে। টিনের চালে বিরতিহীনভাবে ঝুমঝুম করে বৃষ্টির পানির ফোঁটা শব্দ তুলে যাচ্ছে। সাথে পাল্লা দিয়ে বুক ফাটা কান্নারা চোখের কোণায় এসে জমা হয়ে চুপচাপ করে বেয়ে পড়ছে আশালতার মসৃণ গাল হতে। পাশেই ঘুমের ভান ধরে মেয়ের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন হাফসা বেগম। মেয়ের কান্না হেসকে ওঠার শব্দ কর্ণগোচর হতেই হুড়মুড় করে উঠে বসেন তিনি। ফিসফিস করে বলতে আরম্ভ করেন, এ আশা, মা উঠতো, কি হয়েছে আমাকে বল। উঠে বসে নিজেকে সামলাতে না পেরে মা বলে হাউমাউ করে কেঁদে ওঠে আশালতা। হাফসা বেগম মুখ হতে স স স উচ্চারণ করে মেয়েকে বুকে চেপে ধরে বলে ওঠেন, চুপ কর মা, চুপ কর। তোর ভাবি শুনলে আর রক্ষা নাই। কি হয়েছে আমারে খুলে বল। শান্ত হয়ে যায় আশালতা। পিট পিট করে মাকে বলে ওঠে, মা গো, তোমার মেয়ের কপালটা যে সারা জীবনের জন্যই চরম দুঃখে আব্রত হয়ে গেল মা। এই দুঃখিনী কোনো দিনও কি ছিটে ফোটা সুখ পাবে না মা? কেন সাদ আমার সাথে এমন করলো মা? এই যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না।
সাত কিভাবে পারবে আমাকে ডিভোর্স দিতে? আমার গর্ভে যে ওর সন্তান, তাও ওকে আমি বলতে পারিনি মা। দেশ থেকে যাওয়ার কিছুদিন বাদেই জানতে পারি আমাদের ঘর আলো করে সন্তান আসতে চলেছে। একটা মাস আমার সাথে ঠিকঠাক কথাই বলেনি। তার এতই ব্যস্ততার অজুহাত ছিল যে আমাদের অনাগত সন্তানের সুখবরটাও তাকে দিতে পারিনি আমি। শ্বশুরবাড়ির কাউকেও জানাতে পারিনি আমি। তার আগে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল আমাকে। কেন আমি সবার এত অপ্রিয় মা? বুক কেঁপে ওঠে হাফসা বেগমের। আস্তে আস্তে কাপা কণ্ঠে বলেন, কি হয়েছে মা, খুইলা বলতো। একে একে সবকিছু খুলে বলে আশালতা। হাফসা বেগম স্তম্ভিত হয়ে যান মেয়ের করুণ পরিস্থিতির কথা শুনে। চোখের কোণ হতে টপ টপ করে নোনা জল বেয়ে পড়ে। যেই মেয়ে কিনা সামান্য একটু হাতের আঙুল কেটে গেল তার মায়ের কাছে এসে কান্না করত, সেই মেয়ে কিনা বুকের মাঝে পাহাড় সম যন্ত্রণা নিয়ে সেই সন্ধ্যা হতে তার সামনে নিজেকে স্বাভাবিক করে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। কান্দিস না মা, আমি কালকে সকালেই সাদরে কল দিয়ে বোঝাবো। তুই শান্ত হ এখন। কাকে বোঝাবা তুমি? বুঝিয়ে কি আদৌ কোনো লাভ হবে মা? যে মানুষটা আমাকে কখনো ভালোই বাসেনি, সেই মানুষটাকে বুঝিয়ে কোনো লাভ আছে? সে আমার থেকে দূরে যেতে চায় মা, অন্য কাউকে ভালোবাসি সে। লাভ নেই কিছু করে, তাকে নিজের মতো করে ভালো থাকতে দাও মা। 3 বছর তো অনেক সহ্য করেছে সে, সুখে থাকুক সে। ডুকরে কেঁদে ওঠে আশালতা। মেয়ের কথার সারমর্ম বেশ ভালোভাবে বুঝে ফেলেন হাফসা বেগম। মেয়ের মুখখানা আদর মাখা হাতে আগলে ধরে বলেন, মা, নিজেকে এখন ধৈর্যশীল করা দরকার। সৃষ্টিকর্তা যে ধৈর্যশীলদের অনেক পছন্দ করেন মা। তোর আব্বা কি বলতো মনে আছে তোর? প্রত্যেক মানুষের জন্যই সুখ বরাদ্দ থাকে। অনেক চড়াই উতরাই পার হয়ে তবেই আমরা সেই সুখ লাভ করতে পারি। নিজেরে শক্ত কর মা, এটুকু তোর ভাগ্যে লেখা ছিল। এখন যে অনেক সংগ্রাম বাকি মা, তোর অনাগত সন্তানের জন্য যে অনেক সংগ্রাম করতে হবে। নিজেরা এমন ভাবে প্রস্তুত কর যেন তোরে দেখে হাজারটা মাইয়া অনুপ্রেরণা পায়। মায়ের বলা কথাগুলো অন্তরে গেঁথে নেয় আশালতা। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো মা, বলে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় আশালতা। হাফসা বেগমা মেয়েকে অনুসরণ করে শুয়ে পড়েন। আস্তে আস্তে কোমল হাতে মেয়ের চুলে বিলি কেটে দিতে থাকেন তিনি। এত বড় শোক সেই সামলাতে পারছে না, তবে তার মেয়ের মনের মাঝে কেমন দহন চলছে ভাবতেই শিউরে ওঠেন হাফসা বেগম। সকালে আশরাফ মোল্লা স্কুলে যাওয়ার পরই মার্জানা সুযোগ বুঝে আশালতা শাশুড়িকে কল দিয়ে সব কথা জেনে নেয়। ক্ষুব্ধ হয়ে ওঠে সে। চিল্লাচিল্লির আওয়াজে ঘর হতে বের হয়ে বারান্দায় চলে আসে হাফসা বেগম ও আশালতা। কি হয়েছে বড় বউ? সকাল সকাল এমন গলা ছেড়ে চেঁচামেচি করতেছ কেন? এই মহারানী যে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হইয়া আমাগো ঘাড়ে আইসা জুটছে, সেই খবর কি রাখেন? আশার হাবভাবে সন্দেহ হওয়াতে ওর শ্বশুর বাড়ি কল দিছিলাম, সেইখান দিয়ে জানতে পারি আশারে বাইর করে দিছে। ওর স্বামী নাকি কিছুদিন বাদেই ডিভোর্স লেটার না কি কয় তাই পাঠিয়ে দেবে। নিজের কপাল পুরাইয়া যা আমাগো ঘরে এসে জুটছে, ওরা এখন টানবে কেডা? আশরাফের যা কামাই তাতে আমরাই ঠিকঠাক মতন চলতে পারি না, আবার যদি আরেকটা ইসা জোটে। এমন চেহারার মাইয়ারে নিয়ে যে অমন একখান ছ্যামরা 3 বছর সংসার করছে, তাই কত। বড় ভাবির এমন কথায় হা হয়ে তার দিকে চেয়ে থাকে আশালতা। হাফসা বেগম রীতিমতো রাগে চোখ বুজে নিজেকে শান্ত করবার জন্য, বড় ভাবি এসব কি কও তুমি? মেয়েটার এমনি যে বিপদ যাচ্ছে, তার উপর একজন মেয়ে হয়ে কিভাবে তুমি এসব কও? কিসের চেহারার বড়াই করো? একটা বয়স হইলে এই চেহারা আর তখন থাকে না ভাবি। মানুষের মানুষ হিসেবে গণ্য করতে শেখো। কথাগুলো বলতে বলতে বারান্দায় এসে দাঁড়ায় আশালতার ছোট ভাইয়ের বউ নিপা। একটু বেশি বইলা ফেললি না ছোট? একদম না বড় ভাবি, তোমাদের যদি আশারে দেখতে এতই জ্বালা অনুভূত হয় তবে আমিই দেখব আশারে। যাও, এবার দয়া কইরা থামো তুমি, মানুষ জড়ো কইরো না ভাবি।
আশা চোখের পানি মুইছা আমার সাথে চলতো। আশাকে নিয়ে নিপা নিজেদের বাড়ির দিকে যায়। আশালতা ভাবে, এইবার কি সে তার ছোট ভাবির ফোন হতে সাদকে কল দেবে? পরক্ষণে মনের সাথে যুদ্ধ করে ইচ্ছাকে মাটি চাপা দিয়ে দেয় আশালতা। কিছুতেই সে আর সাদকে কল দেবে না, কোনোভাবেই আর যোগাযোগ করার চেষ্টা করবে না সে। দুপুর গড়াতেই এই খবর চারপাশে ছড়িয়ে পড়ে। শুনলাম তোর স্বামী নাকি তার আগের প্রেমিকারে বিয়া করবে বলে তোরে ডিভোর্স দিয়া দেব। আহারে, তোর জন্য মেলা কষ্ট হইতেছে আশা। রূপ যদি না থাকে তাইলে কেমনে স্বামীরা আঁচলে বাইধা রাখবি বল? পাশের বাড়ির চাচির কথায় ক্ষুব্ধ হয়ে ওঠে আশালতা। বলে, কিভাবে নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে এভাবে ছোট করতে পারেন চাচি? আপনার নিজের মেয়েরই তো 2 বিয়ে, নিজের মেয়ের কষ্ট বোঝেন, অথচ অন্যের মেয়ের ঘর ভাঙার কষ্টটুকু উপলব্ধি করতে পারেন না চাচি। দুঃখিত, আমি এমন কথা বলতে চাইনি, কিন্তু আপনার মানসিকতায় আমাকে মুখ খুলতে বাধ্য করলো চাচি। আমাকে আমার সৃষ্টিকর্তা বানিয়েছেন অনেক যত্নে, আর আমি জানি আমি সুন্দর। মনের চক্ষু খুলুন চাচি, অন্ধকার পর্দা সরে যাবে, তখন আর গায়ের রং দিয়ে সৌন্দর্য বিচার করতে ইচ্ছে হবে না। ও মা, ছেমরি, তোর এত বড় চোপা কবে হইল রে? তোরে তো ভালো ভাবতাম আগে। ভালো আর থাকতে দিচ্ছ কই চাচি? চারিদিকে সবাই যদি একই রূপেই দেখাতে থাকো, তবে আমার তো আর ভালো হয়ে থাকা সাজে না, তাই না? আজকে বুঝলাম, ভালোতেই কোনোদিনই ছিলি না, নাইলে কি তোরে ওই বাড়ি দিয়া ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিত? 3 বছর সংসার করে স্বামীর মনে একটু ভালোবাসা তৈরি করতে পারলি না। পারবিও বা কেমনে ক? চেহারা তো নাই। খালি কি চেহারার ঢক ভালো হইলে হয়? রঙও লাগে, বুঝলি? তোরে তো আর কেউ বিয়াও করবে না, দেখিস। একদিক থেকে চেষ্টা করলে আর ভালোবাসা তৈরি হয় না চাচি, 2 দিক দিয়ে চেষ্টা থাকা চাই। যাই হোক, তোমাকে ধন্যবাদ বাড়ি এসে এত মায়া দেখিয়ে যাওয়ার জন্য। আমারও তোমার জন্য অনেক মায়া হয় চাচি। দুঃখিত, তোমার জন্য না, তোমার মানসিকতার জন্য মায়া হয়। আশালতা কথাগুলো শেষ করতেই মার্জানা তেড়ে এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। আশালতা নির্বাক হয়ে ছলছল চোখে মার্জানার দিকে তাকিয়ে থাকে। নিজের ভাবি হয়ে কিভাবে সে অন্য মানুষের পক্ষ হয়ে তার গায়ে হাত তুলতে পারে, যেখানে সেই মানুষটা তাকে বাড়ি বয়ে এসে অপমান করেছে। অবশ্য অবাক হয়ে আশালতার কি লাভ? নিজের ঘরের মানুষই যদি টিটকারি মারতে 2 বার না ভাবে, তবে বাইরের মানুষের আর এই ক্ষেত্রে কি দোষ? সাহস কিভাবে হয় তোর চাচির মুখে মুখে জবাব দেয়ার? সে কি ভুল কিছু বলছে? না বড় ভাবি, একদম ভুল কিছু বলেনি, একদম ঠিক কথা বলছে। আর তুমি এই থাপ্পড়টা দিয়ে আমার চোখ খুলে দিলে যে অনেক সময় আপন মানুষই সবচেয়ে বেশি পর হয়ে যায়। চোখ মুছতে মুছতে আশালতা দৌড়ে হাফসা বেগমের রুমে চলে যায়। আশাকে দৌড়ে রুমে যেতে দেখে হাফসা বেগমও দ্রুত রুমে চলে যান। কি হয়েছে রে আশা? ওই ঝিনুক বুঝি তোরে কি বলছে এতক্ষণ? বড় বউ কিছু বলছে তোরে? মাকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে আশালতা বলতে আরম্ভ করে, না মা, কেউ কিছু বলেনি আমাকে। মা জানো, নিজেকে না একদম শেষ করে দিতে মন চায়, কিন্তু পারি না, তোমার আর আমার নিষ্পাপ অনাগত সন্তানটার জন্য। কিসের জন্য নিজের শেষ করবি আশা? কার জন্য শেষ করবি? যারা তোর মূল্যই দেয় না তাদের জন্য? তুই মরে গেলে কি তাদের কিছু যায় আসবে? খোঁজ নেবে তোর? তুই বাঁচবি তোর নিজের জন্য। আমার কথা বাদ দিলাম, তোকে বাঁচতে হবে তোর অনাগত সন্তানের জন্য। তোর ভাবির কথায় কষ্ট পাবি না মা। সবাই সমান হয় না। আশালতা চুপ করে মায়ের বুকের মাঝে মিশে থাকে সারাটা বিকাল। হাফসা বেগম নীরবে অশ্রু বিসর্জন দেন। এমনই এক বিকালে আশালতার শাশুড়ি ডিভোর্স লেটার নিয়ে হাজির হয় আশালতাদের বাড়ি। হাফসা বেগম কত শতভাবে অনুরোধ করেন আশালতার সংসার বাঁচানোর জন্য, কিন্তু কোনো কাজ হয় না। আশালতার শাশুড়ি জোরপূর্বক তার স্বাক্ষর নিয়ে চলে যায়। আশালতা চিৎকার করে উঠানে কাদার মধ্যে গড়াগড়ি করে কান্না করতে থাকে। আশালতার মা আর ছোট ভাবি মিলে
শত চেষ্টা করে আশালতাকে শান্ত করতে পারে না। আশেপাশে মানুষ জড়ো হয়ে যায় আশালতার আর্তনাদ করা দেখতে। আশালতার বুক ফাটা কান্না দেখে কেউ কেউ অশ্রুসিক্ত হয়ে পড়ে। এমন সময় আশালতার বড় ভাই বাড়ির মধ্যে প্রবেশ করে। ছোট বোনকে কর্দমাক্ত অবস্থায় আর্তনাদ করতে দেখে শিউরে ওঠেন। দৌড়ে গিয়ে আশালতাকে উঠিয়ে বুকে টেনে নেন। কি হয়েছে আশা, এমন পাগলের মতো কান্না কেন করছিস? ভাইজান, আমি পারলাম না আমার সংসার টিকাতে। জোর করে স্বাক্ষর নিয়ে গেল উনি। ভাইজান, আমি কিভাবে বাঁচবো? আমার সন্তান কার পরিচয় বাঁচবে ভাইজান? উপস্থিত সকলে আশালতার মুখে সন্তান শব্দটি শুনে চমকে ওঠে। সন্তান মানে? আমার গর্ভে যে সাদের সন্তান রয়েছে, ওর কি দোষ? কেন ওকে ওর বাবা মায়ের বিচ্ছেদ দেখতে হবে এসে? ও যখন ওর বাবার কথা জিজ্ঞাসা করবে তখন কিভাবে আমি বলবো ওর বাবা থেকেও নেই? চুপ কর আশা, চুপ কর। তোর ভাইরা যতদিন আছে তোর চিন্তা কিসের? কান্না করিস না বোন আমার। তোকে আর তোর সন্তানকে দেখতে তোর ভাইদের কোনো কষ্ট হবে না। বোনের চোখের অশ্রু মুছে দিয়ে কথাগুলো বলে ওঠে আশরাফ মোল্লা। নিপা আর তার মাকে ইশারা দেয় আশালতাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। আশরাফ ক্ষুব্ধ হয়ে ওঠে মানজানার ওপর। কেন সে একটা বার আশরাফকে কল দেয়নি সেই মুহূর্তে? বেচারা আশরাফ এটুকুও বুঝতে সক্ষম হয় না যে তাকে ইচ্ছা করে কিছু জানায়নি মার্জানা। আশেপাশের মানুষ অনেক রকমের আলাপ আলোচনা করতে থাকে আশালতার সম্মুখে, যার ফলস্বরূপ আশালতা দিন দিন মানসিকভাবে ভেঙে পড়তেই থাকে। রাত নেই দিন নেই হাউমাউ করে অনবরত কান্না করেই যায় আশালতা। কত শত নাম্বার দিয়ে সে সাদকে কল দিয়েছে, কিন্তু সাদ আশার কণ্ঠ টের পেয়ে কল কেটে দিয়ে নাম্বার ব্লক করে দেয়। দেশে এসে লিনাকে বিয়ে করে ঘরে তোলে সাদ। একটাবার মনে প্রশ্নও জাগে না কেমন আছে আশালতা। আশালতার ছোট ভাবি ফোন দেয় সাদের নাম্বারে, কিন্তু রিসিভ করে বসে লিনা। নিপা আশালতার সন্তানের কথা লিনাকে জানাতেই কল কেটে দিয়েই নাম্বার ব্লক করে দেয় লিনা। অতঃপর সাজেদা বেগমকে সব খুলে বলতেই সাজেদা বেগম সাফ সাফ জানিয়ে দেয় লিনা যেন এ ব্যাপারে সাদকে কিছু না জানায়। লিনাও বুঝতে পেরে সম্মতি জানায় সাজেদা বেগমের কথায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের উপর হাত রাখে আশালতা, ভাবনায় ডুব দেয়। আর যদি সাদ তার পাশে থাকতো তবে এই সময়টা প্রতিটা মেয়ের দেখা স্বপ্নের মতোই সুন্দর হতো। গর্ভকালীন সময়ে যে প্রতিটা মেয়ে তার স্বামীর থেকে অতিরিক্ত যত্ন আশা করে, সেই যত্ন তো দূরে থাক, আশালতার কপালে জুটল বিচ্ছেদ। আমাকে ক্ষমা করে দিস, আমি যে তোকে তোর বাবার আদরের সম্মুখীন করতে পারবো না। তোর শুরুটাই হয়তো হবে ভীষণ রকম সংগ্রাম দিয়ে, কিন্তু তোর জীবনে তোর মা একদিন অসীম সুখ এনে দেবে। আমি তোর মা, তোকে কথা দিচ্ছি। চোখে পানি মুছে নেয় আশালতা। সে যে বেশ বুঝতে পেরেছে দিন দিন সে তার ভাবির সংসারে বোঝার মতো হয়ে যাচ্ছে। তাকে অবহেলা করলে যে তার ভাই তার বড় ভাবির সাথে অশান্তি করে, তা যে সে কিছুতেই চায় না। নিজের জন্য অন্যের সংসারের শান্তি নষ্ট হয়ে যাক তা আশালতা কখনো আশাই করে না। ছোট ভাবি যে তাকে নিজের বোনের মতো ভালোবাসে, কিন্তু আর কতদিন সে এভাবে ভাইদের উপর নির্ভর থাকবে? অনাগত সন্তানের ভবিষ্যতের জন্যও যে সে কিছুই করতে পারেনি। তাই সে সিদ্ধান্ত নেয় আর কারো ঘাড়ে বোঝা হয়ে থাকবে না সে। প্রতিনিয়ত লড়াই করেই বাঁচবে তার সন্তান নিয়ে। হাফসা বেগম মেয়ের সিদ্ধান্ত শুনে হাউমাউ করে কেঁদে ওঠেন। যেতে হলে তাকে সাথে করে নিয়ে যেতে হবে, নয়তো এই বাড়িতে তাকে একা ফেলে রেখে আশালতা কোথাও যেতে পারবে না। দ্বিধায় পড়ে যায় আশালতা। অসুস্থ মাকে নিয়ে সে কোথায় থাকবে, যাবেই বা কোথায়? ভোররাতে যখন চারপাশের সকলে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ব্যাগপত্র গুছিয়ে মাকে নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আশালতা। ভাই ভাবিদের জন্য রেখে যায় কাটা কাটা অক্ষরে লেখা একটা চিঠি, যাতে হয়তো তার বড় ভাবির জন্য আছে চরম খুশির বার্তা। সকাল হতে আশরাফ মোল্লা তার মা বোনকে সারা বাড়ির কোথাও খুঁজে না পেয়ে
বেশ দুশ্চিন্তায় পড়ে যান। দুই ভাই মিলে পুনরায় আবার খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিছুক্ষণ বাদে নিপা তার শাশুড়ির ঘর থেকে একখানা চিঠি এনে আশরাফের হাতে তুলে দেয়। হাতের লেখা দেখে একদম বুঝতে অক্ষম হননি যে এটা আশালতারই লেখা চিঠি। তড়িঘড়ি করে চিঠি পড়তে আরম্ভ করেন আশরাফ মোল্লা। বড় ভাইজান, তোমরা চিন্তা করো না। আমি আর মা একটু দূরে হারিয়ে গেলাম ইচ্ছাপূর্বক। যেখানে থাকবো ভালোই থাকবো, খোঁজার চেষ্টা করো না। আমার সন্তানের ভবিষ্যৎ গড়তে হলে আমাকে দূরে আসতেই হতো। বাড়িতে থাকলে হয়তো কখনোই পারবো না। আশেপাশের মানুষ আমাকে শেষ করে দেবে একদম। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে জীবনকে নতুন রূপ দেওয়া হয়তো অধিক শ্রেয়। আশা করি তুমি রাগ হবে না। ফিরে আসবো হয়তো কোনো একদিন এক নতুন আমি হয়ে। তুমি হয়তো আমার ওপর খুব কষ্ট পেয়েছ। কেন আমি সাদ এবং সাদের পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে দিলাম না। আমার ক্ষতি করে মানুষ যত সুখী হতে পারুক হোক ভাইজান। আমি দোয়া করি যেন তারা অনেক ভালো থাকে। আমার সন্তানকে ওদের মুখোমুখি আমি হতেই দিতে চাই না কখনো। ওদেরকে কখনো জানতে দিও না যে আমার গর্ভে সাদের সন্তান রয়েছে। আমি কারো সুখের পথে বাধা হতে চাই না ভাইজান। আল্লাহ তো সব দেখছেন, তাই না? যেখানে আমার স্বামী ঠিক নেই সেখানে অন্যকে জব্দ করে আমি ঠিক কতটুকুই সুখী হব। আমাকে ক্ষমা করে দিও ভাইজান। আমার সন্তানের জন্য দোয়া করো। ছোট ভাইজান যেন রাগ না হয় দেখো। ভাবিদেরকে বলো আমাদের জন্য দোয়া করতে। আর আমাকে যেন ক্ষমা করে দেয় তারা। ইতি, তোমাদের আশালতা। ধপ করে মেঝেতে বসে পড়েন আশরাফ মোল্লা। মার্জানা দ্রুত গিয়ে তাকে ধরতে নিলে আশরাফ মোল্লা ছ্যাদ করে ওঠেন। একদম নাটক করতে আসবা না তুমি। এবার কি শান্তি হয়েছে তোমার? আমার বোনটা তোমার কি এমন ক্ষতি করতেছিল? একটু সহ্য করা গেল না ওই বেচারিকে? মানসিক অশান্তিতে শেষ হয়ে যাচ্ছিল মেয়েটা। একটু ভরসা দিলে কি এমন হতো? এখন সব দোষ আমারে দিতেছ? আমি কি করছি? আমি বের করে দিছি ওরে? বাহ, বেশ ভালোই তো। গেল নিজের ইচ্ছায়, ফাঁসায় দিয়ে গেল আমারে। একদম চুপ করো তুমি। আমার বৃদ্ধ মা পর্যন্ত চলে গেল। হয় আমি একজন প্রাইমারি স্কুল শিক্ষক, কিন্তু এতটুকু সামর্থ্য তো ছিল আমার যা দ্বারা আমার মা বোনরে দেখতে পারবো। ভাইজান, তুমি শান্ত হও। ভাবির উপর রাগ ঝাইরো না। ভাবি, তুমি ভেতরে যাও তো। ভাই, তুই আর আমাকে থামতে বলিস না। এই মহিলার উদ্দেশ্যই শুধু অশান্তি করা। কি পরিমাণ চুপ যে আমি থাকি, সে কিভাবে আমি কি কিছু লক্ষ্য করি না? সবই দেখি আমি, জানি আমি। আমার বোনটা 18 পার করে পারল না, সেই এমনিও গিয়ে আশেপাশের খালা চাষিদের উস্কাই দিয়ে আসছে আব্বা আম্মার কান ভারী করার জন্য আশার বিয়ে নিয়ে। যাক, ও তো এখন শান্তি পাইছে, তাতেই হবে। এইবারের মধ্যে যেন কোনো বাজে মানসিকতার মানুষ প্রবেশ না করে। ওদের জন্য আমার বোনটা আরো বেশি ভেঙে পড়ছে। কেন যে আমি আগে বুঝি নাই, কেন আমি আগে কঠোর হলাম না। উপস্থিত সকলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কারো মুখে কথা বলার ক্ষমতাটুকু নেই। বাসের জানালার বাহির থেকে আসা হাওয়ার তীব্র গতির ফলে চোখ মেলতে বারবার ব্যর্থ হচ্ছে আশালতা। পাশে সিটে তার কাঁধে হেলান দিয়ে হাফসা বেগম ঘুমিয়ে আসছে। ছলছল চোখে মায়ের ঘুমন্ত নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে থাকে আশালতা। মাকে নিয়ে বেরিয়ে এসেছে তো ঠিকই, কিন্তু মাকে নিয়ে সে থাকবে কোথায়? কিছু সোনার অলংকার বেচে যতটুকু টাকা সে পেয়েছে তাতে টেনে টুনে কিছুদিন হয়তো চলবে, কিন্তু তারপরে কি করবে? মাথা ঝিম ধরে আসা আশালতার। হাফসা বেগমের ঘুম ভাঙতেই আশা তার দিকে পাউরুটি আর কলা এগিয়ে দেয় সকালের নাস্তার জন্য। তুই খেয়েছিস মা? আশালতার মুখখানা ফ্যাকাশে হয়ে আসে। মাকে সে কিভাবে বলবে? যত কম খরচ সে করে পারবে ততই টাকা সাশ্রয় হবে। হাফসা বেগমকে সে ভরা পেটে রাখতে পারবে। হ্যাঁ মা, খেয়েছি তো। তুমি তো ঘুমছিলে। মেয়ের হাবভাব দেখে হাফসা বেগম বুঝে যান যে সে মিথ্যা বলছে। পাউরুটি আর কলাটি মাঝ বরাবর ছিঁড়ে এক ভাগ নিজে খান আর আরেক ভাগ জোর করে আশালতাকে খাইয়ে দেন।
খাবার টেবিলে বসে রুটি চিবুতে চিবুতে সাদ তার মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, মা, আশা কি ডিভোর্স পেপারে সাইন করেছে? পেপার কই? আমার সাইনটা বাকি আছে তো। ছেলের কথা শুনে চমকে ওঠেন সাজেদা বেগম। কড়া চোখে লিনার দিকে তাকে ইঙ্গিত দেন সাদকে আসার ব্যাপারে কিছুই না বলতে। চালাক সাজেদা বেগম চেপে যান। একে তো প্রেগনেন্ট অবস্থাতে আশালতার থেকে তিনি ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছেন। এখনই যদি ছেলেকে দিয়ে সাইন করিয়ে নেন, তবে আশার পরিবার যখন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে, তখন তো পুরো পরিবার ধরে ফেঁসে যাবে। যেভাবেই হোক ছেলের থেকে ঘুরিয়ে পেঁচিয়ে চলবেন, যতদিন না আশা সন্তান প্রসব না করে। কিছুতেই সে এখন ছেলের হাতে ডিভোর্স পেপার তুলে দেবেন না বলে সিদ্ধান্ত নেন। না, সেদিন গিয়ে তো সাইন করাতেই পারলাম না। ওর বাড়ির লোক একটু সময় দিতে বলেছে। আশাকে বুঝিয়ে শুনিয়ে সাইন নিয়ে তারপর পেপার পাঠিয়ে দেবে। তুই এত চিন্তা করিস না তো, আমি দেখব সব। আর আমি তো আশার থেকে তোর আর লিনার বিয়েতে ওর কোনো আপত্তি নেই সেটা একটা কাগজে লিখে সাইন করিয়ে নিচ্ছি। বলেছি ওর নামে যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ক্লোজ করার জন্য সাইন লাগবে। বুঝতেই পারেনি আশা। এখন বাদ দে তো, তোরা নাকি আগামী সপ্তাহে সাজেক যাবি, সেই প্রস্তুতি নে এখন। ওহ মা, তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয় দেখছি। ভালো কথা সাদ, তুমি চলে যাওয়ার আগে আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে যেও তো। আর আমাকে এককালীন কয়েক লাখ টাকাও দিয়ে যেও অ্যাকাউন্টে। আচ্ছা দেব, সমস্যা নেই। লিনার কথায় চক্ষু চড়ক গাছ হয়ে যায় সাজেদা বেগমের। এই মেয়ে যে তার চেয়েও কয়েক গুণ বেশি উপরে। রান্নাঘরে রুটি ছেঁকতে ছেঁকতে সাজেদা বেগমদের সকল কথা শুনে সাদের বড় ভাবি। ঘৃণায় গা গুলিয়ে আসে তার। এই কাদের মাঝে সে বসবাস করছে, সে আর কতদিন এর মাঝে টিকতে পারবে তা ভেবে পায় না। এদের পরিণাম যে কি হবে ভবিষ্যতে তা ভাবতেই শিউরে ওঠে সাদের বড় ভাবি। দুপুর 1:30টার দিকে এসে বাস ঢাকা পৌঁছায়। বাস থেকে মাকে নিয়ে নেমে আশালতা কল দেয় তার এক স্কুলের বান্ধবীকে। বাসে বসে যখন দুশ্চিন্তায় মত্ত আশালতা, সেই মুহূর্তে স্কুলের এক বান্ধবীর কথা মনে পড়ে। আশালতা কখনো ঢাকায় এলে যেন তাকে একটা বার জানায় আসা বারবার অনুরোধ করেছিল। বান্ধবীকে কল দিয়ে সব জানায় আশালতা। সেই বান্ধবী তাকে আশ্বাস দেয় আশার থাকার ব্যবস্থা করবে সে। বাস থেকে নেমে কল দেওয়ার মিনিট 10 পরেই আশালতার বান্ধবী এসে হাজির হয়। কেমন আছেন চাচি? চিনতে পারছেন আমাকে? ভালো আছি মা, তুমি কেমন আছো? আর তুমি তো নীলুফা, তোমাকে চিনবো না কেন? ভালো আছি চাচি। যাক, তাইলে মনে আছে আমাকে। আপনি আর আশা যদি সেদিন আমাকে সাহায্য না করতেন, তাইলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না। মামির হাতে মায়ের খেতে খেতেই মরে যেতাম। চলেন বাসায় নিয়ে যায় আপনাদের। আশা চাচিরে ধরে রাস্তা পার কর, আয়। আশালতার মনে এক নতুন জীবন পাওয়ার উদ্দীপনা কাজ করতে থাকে। আশালতাদের নিয়ে এক অন্ধকারাচ্ছন্ন গলিতে প্রবেশ করে নীলুফা। কয়েকটা টিন শেডের বাড়ি পার করেই একটা ছোটখাটো টিন শেডের বাড়ির সামনে এসে দাঁড়ায় তারা। নীলুফা ব্যাগ থেকে চাবি বের করে তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। এই বাড়িতে ভাড়া থাকি আমি আর আমার স্বামী। 2টা রুম আছে, তোরা একটাতে থাকিস আশা। আমি রান্না করে রাখছি, চাচিরে নিয়ে খাইস। আমি একটু পরে ফ্যাক্টরিতে চলে যাব, সন্ধ্যা হবে আসতে। তোর দুলাভাই আসতে আসতে রাত হবে। সিনজি চালায় সে, কোনো মতে টেনে টুনে সংসার চলে যায় আমাদের। নীলুফার হাত নিজের দুহাতের মাঝে আগলে নেয় আশালতা। তোকে যে কি বলে ধন্যবাদ দেব নীলু, আমি আসলেই কৃতজ্ঞ। একটা কথা বলতে বিবেকে বাজছে, তবে না বলেও পারছি না। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবি তুই, যে ফ্যাক্টরিতে কাজ করিস। লজ্জা দিস না আশা, তোরা আমার জন্য যা করেছিস আমি সারা জীবন বসে তার ঋণ পরিশোধ করতে পারবো না। আমি আজকেই মালিকের সাথে গিয়ে কথা বলবো। তোরা খেয়ে নিস, আমি গেলাম ফ্যাক্টরিতে। ভেতর দিয়ে দরজা আটকে দে। নীলুফা চলে যেতেই দরজা আটকে দেয় আশালতা।
হাত মুখ ধুয়ে মাকে নিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেয় সে। কত রাত যে ঘুমায় না সে। এখন যদি শরীর দুর্বল হয়ে যায় তবে আয় রোজগার করা কঠিন হয়ে পড়বে। আর নীলুফার ওপর নির্ভর হতে তার বিবেকে বাধে। ফোন থেকে খুলে রাখা সিমটা ভেঙে 2 টুকরা করে ফেলে আশালতা। তার কাছে থাকা অতিরিক্ত সিমটাই ব্যবহার করবে সে, যেই নাম্বারটা নীলুফা ব্যতীত কারো কাছেই নেই। এদিকে আশালতার 2 ভাই আর ছোট ভাবি, আত্মীয়দের মধ্যে এমন কেউ নেই যে তাদের কাছে ফোন দিয়ে আশালতার খোঁজ নেয়নি। কিন্তু আশালতাকে তারা কোথাও খুঁজে পায়নি। ফোন নাম্বারে কল দিল বন্ধ বলছে। আশালতা আর মাকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে সবাই। তাদের মনে একটা কথাই বারবার বাড়ি খাচ্ছে। আশালতা কি কাজটা ঠিক করেছে? হয়তো ঠিক করেনি, আবার করেছে। সাদ বাবা, আবার চলে যাচ্ছিস কবে? মা, আমি আর যাচ্ছি না, এখন থেকে দেশেই থাকছি আমি। মানে? মানে আমি সারা জীবনের জন্যই দেশে চলে এসেছি, আর যাচ্ছি না আমি ওখানে। আমার এখানে যে ব্যবসাটা আছে সেইটাই এখন থেকে দেখাশোনা করব। তোর এখানে আবার ব্যবসা হলো কবে ভাই? ওই দেশে থাকতেই আমি কিছু টাকা আমার বন্ধু রিফাতকে দিয়ে একটা ব্যবসা চালু করেছিলাম, বেশ ভালোই চলছে। তাই সিদ্ধান্ত নিয়েছি দেশে থেকে ব্যবসা দেখাশোনা করব। তাছাড়া মাস শেষে যে লাখ টাকা পাঠিয়েছি তোদের, তা কি শুধু আমার বেতনের টাকা থেকেই নাকি? অর্ধেকের বেশি আমার ব্যবসা ছিল। না সাদ, তুমি একদম এটা ঠিক করনি। ব্যবসা যে সবসময় ভালো চলবে তা তুমি শিওর কিভাবে হচ্ছ? কেন লিনা, তুমি খুশি না সাদ দেশে থাকলে? টাকাই সব নাকি? ছেলেটা চোখের সামনে থাকবে এটাই তো কত। সাজেদা বেগমের কথা শুনে লিনা মিনমিন করে বলে ওঠে, হুহ, আপনার কাছে আবার টাকা কোনো কিছু না? ভ্রুকুসকে সাজেদা বেগম বলে ওঠেন, কিছু বললে বৌমা? মেয়েকে হাসি দেয় লিনা। না মা, কিছু বলিনি। সাজেদা বেগম সন্দেহপ্রবণ দৃষ্টিতে লিনার দিকে তাকিয়ে থাকে। রাতে শরীরটা বেশ খারাপ হয়ে যায় আশালতার। সন্ধ্যার দিকে 7-8 বার বমিও হয়েছিল আশালতার। হাফসা বেগম আর নীলুফা মিলে মাথায় পানি ঢালতে আরম্ভ করে। এই রাতে আশালতাকে কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে তারা? ঘরে কোনো পুরুষ লোক নেই। আর এই অন্ধকারাচ্ছন্ন গলিতে কোনো ডাক্তারও আসতে চায় না। অনেক কষ্টে শিষ্টে ঘুমিয়ে যায় আশালতা। রাত 2টোর দিকে পুরুষ কণ্ঠে চেঁচামেচি কানে এসে বাজতেই ঘুম ভেঙে যায় আশার। দরজা ভিড়িয়ে দিয়ে রুমের বাইরে এসে দাঁড়াতেই নীলুফার রুম থেকে নীলুফার এবং তার স্বামীর কথোপকথন ভেসে আসে। সারাদিন এত কষ্ট করে 2 পয়সা রোজগার করি কি পরে খাওয়ানোর জন্য? তোমার বান্ধবীর কি বিবেক নাই? 2টা মানুষ কষ্ট কইরা আয় রোজগার কইরা কোনো মতে সংসার চালাই, তার মধ্যে সে কিভাবে আয়শা ঘাড়ে ওঠে? জুলহাস, তুমি থামবা? কে ঘাড়ে উঠে বসেছে? আশা? ওই মেয়েটার জন্য আজকে আমি বেঁচে আছি। আর সেই যখন এত বিপদে আছে তখন আমি তার পাশে দাঁড়াবো না? ও একটা কাজ পেলেই নিজে বাসা নিয়ে থাকবে। তুমি দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো। মানুষের পাশে দাঁড়াতে শেখো। মানবিক হও জুলহাস। নীলুফাদের রুম থেকে কেউ বের হচ্ছে টের পেয়েই রুমে ঢুকে পড়ে আশালতা। সন্তর্পণে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে আশালতা। বুক ফেটে কান্না আসছে তার। হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করে উঠে মুহূর্তের মাঝে। কান্দিস না মা। দেখ নীলুফা কাজ ঠিক করে দিতে পারে কিনা। মা, জুলহাস ভাই তো ঠিক বলছে, কিন্তু আমার তো বিবেকবোধ আছে মা। আমারও তো ইচ্ছা করে না কারো ঘাড়ে জুড়ে বসতে, কিন্তু উপায় যে খুঁজে পাই না আমি। মেয়েকে বুকে টেনে নেন হাফসা বেগম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠেন, এখন একটু ঘুমা মা। তখন তোর কি অবস্থা এটাই না হয়েছিল। আলু ভর্তা দিয়ে ভাত মাখাতে মাখাতে আশালতা বলে ওঠে, নীলু, তোদের মালিকের সাথে কি কথা বলেছিলি? বলছিলাম তো। মালিক বলছে তোকে আজকে সাথে নিয়ে যেতে। কিন্তু তোর শরীরের যে অবস্থা। আর আমি একদম ঠিক আছি নীলু, আমাকে প্লিজ নিয়ে চল। আমার কাজটা যে খুব দরকার। আচ্ছা নিয়ে যাব, কিন্তু ওখান থেকে আমার সাথে আজকে তোকে ডাক্তারের কাছে যেতে হবে। তুই এখন প্রেগনেন্ট।
তোর ডাক্তার দেখানোটা খুব জরুরি আশা। না রে নীলু, তুই অনেক করছিস আমার জন্য। ডাক্তার দেখানোর মতো অত টাকাও আমার কাছে নেই। তুই টাকা নিয়ে চিন্তা করছিস? আমি আছি তো। না ভাই, আমি দেখাবো না ডাক্তার। প্লিজ, আমাকে একটু তোদের ফ্যাক্টরিতে নিয়ে চল নীলু। ভাই ক্ষমা দে, তুই প্রথম বেতন পেয়ে আমাকে পরিশোধ করে দিস টাকা। এবার তো রাজি হ আশা। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তারপর আশালতা জবাব দেয়, আচ্ছা। আশালতার মাথায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তাকে যে একটা কাজ খুঁজে নিয়ে একটা বাসা ভাড়া নিতেই হবে। হাসি খুশি মুখ নিয়ে নীলুফার সাথে সিএনজিতে বসে আছে আশালতা। অনেক কষ্টে শেষমেশ একটা কাজ জোগাড় করে দিতে সক্ষম হয়েছে নীলুফা। এখন ডাক্তারের চেম্বারের দিকে রওনা হয়েছে তারা। নীলু, আমাকে একটা বাসা খুঁজে দিতে পারবি তোদের আশেপাশে? কেন আশা, আমাদের সাথে থাকতে সমস্যা? আর কিছুদিন অন্তত থাক। না নীলু, অনেক করেছিস আমার জন্য, লাস্টে সাহায্যটুকু করে দে ভাই। আচ্ছা শোন, আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওটা ফ্যাক্টরির আন্ডারে। ফ্যাক্টরির কর্মচারীরা যদি আমাদের গলির যে কোনো বাড়িতেই থাকতে চায়, তবে তাদের অর্ধেক ভাড়া দিতে হয়, পুরোটা দেওয়া লাগে না। আমি আজকেই মালিককে কল দিয়ে একটা ছোটখাটো এক রুমের বাসা ঠিক করে দেব। তাতে আমাদের চেয়েও তোর ভাড়া একটু কম পড়বে না। আর খাট, আলনা আর টুকটাক জিনিসপত্র নিয়ে ভাবতে হবে না, সবই থাকে বাসাতে। কর্মচারীদের জন্য এটুকু সুবিধা করে দিয়েছে ফ্যাক্টরির মালিক। কিন্তু তুই এই অবস্থায় কি পারবি কাজ করতে আশা? নীলুফাকে দুই বাহুতে জড়িয়ে ধরে আসা বলে ওঠে, সেলাই মেশিনের কাজই তো, খুব সমস্যা হবে না ভাই। তোকে যে কি বলে ধন্যবাদ দেব আমি। হয়েছে, এখন চুপচাপ করে বসেন। নীলুফা বুঝতে পারে গতকাল রাতে জুলহাসের বলা সব কথাই হয়তো শুনে ফেলেছে আশালতা। তাই তো অসুস্থ শরীর নিয়েও জোর করে এসেছে কাজ খোঁজার জন্য। মনে মনে অনুতপ্ততা বোধ করে নীলুফা। কেটে গেছে 15টা দিন। জমিয়ে রাখা টাকাগুলো দিয়ে টেনে টুনে দিন চালাচ্ছে আশালতা। মাস শেষ হতে এখনো 15 দিন বাকি। সকালে ফ্যাক্টরিতে চলে যায় আর ফিরতে সন্ধ্যা হয় তার। রাত হলে বুকটা পুড়ে ছারখার হয়ে যায় আশালতার। আগে রোজ রাতে সাদ তাকে কল দিয়ে সারা রাত কথা বলতো, কিন্তু এক নিমিষেই সব যে শেষ হয়ে যাবে তা কল্পনাও করেনি আশালতা। ইন্টার পাস করেও আর অনার্সে ভর্তি হতে পারেনি শাশুড়ির ভয়ে, নয়তো এতটাও করুণ অবস্থায় পড়তো না সে। সামান্য অর্থে কিভাবে মাস পার করবে তা ভেবে রোজ রাতে চিন্তায় চিন্তায় নিজের চুল টেনেও ছিঁড়তে হতো না। অর্থের অভাব মানুষকে ঠিক কতটা অসহায় বোধ করায় তা যে এই পরিস্থিতিতে পড়ে সেই একমাত্র উপলব্ধি করতে সক্ষম হয়। তবুও আশালতা দিনরাত অসুস্থ শরীর নিয়ে পরিশ্রম করে যাচ্ছে একটা সুন্দর দিনের আশায়। কি রে মা, তুই এখনো ঘুমাইসনি? কত রাত হয়ে গেছে জানিস? কালকে সকালে আবার তোর ফ্যাক্টরিতে যেতে হবে। শান্ত কণ্ঠে আশালতা বলে ওঠে, মা, রাত 12টা বাজে, আজকে আমার জন্মদিন। ওই মানুষটার মুখ থেকে শুভেচ্ছা বার্তা শুনতে পারলাম না এবার। মেয়ের নীরব হাহাকার শুনে বুকটা পুড়ে ওঠে হাফসা বেগমের। নিজেকে সামলে নিয়ে বেশ ধমকের সুরে বলে ওঠেন, চুপচাপ ঘুমাতো তুই। রুম থেকে বের হয়ে যান হাফসা বেগম। এত রাতে কার সাথে কথা বলছিলি না? সাদের গলা টের পেতে কেঁপে উঠে লিনা। ঠাস করে হাত থেকে ফোনটা ছিটকে মেঝেতে পড়ে যায়। সাদ ফোনটা উঠানোর জন্য মেঝের দিকে ঝুঁকতে নিলেই লিনা তাড়াহুড়ো করে মেঝে থেকে ফোনটা উঠিয়ে নেয়। আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম সাদ। তো তুমি এত রাতে বারান্দায় কি করো? ঘুমাওনি? ঘুমিয়েছিলাম তো। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি তুমি বিছানায় নেই। বারান্দা থেকে তোমার কণ্ঠস্বর ভেসে আসছিল। এসে দেখি তুমি বারান্দায়। তা কাঁপছো কেন তুমি? আরে কই কাঁপছি, ঘুমাতে আসো, আমি গেলাম বলে রুমে চলে যায় লিনা। সাদ ঠায় লিনার গমন পথের দিকে চেয়ে থাকে। লিনার হাব ভাব মোটেও তার সুবিধার মনে হচ্ছে না।
আচমকা তার মনে পড়ে আজ তো আশার জন্মদিন। প্রতিবার ভাবিকে দিয়ে উপহার কিনিয়ে আশাকে সারপ্রাইজ দিত সে। এবার তো আর উইশটাও করা হলো না। এত মাস পরে এসে সাদের মনে প্রশ্ন জাগে, কেমন আছে মেয়েটা? সারা রাত আর ঘুম হয় না আশালতার। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। ব্যাপারটা বুঝতে পেরেও হাফসা বেগম নিশ্চুপ হয়ে থাকেন। হাফসা বেগমকে ডেকে উঠিয়ে একসাথে নামাজ আদায় করে রান্নাঘরের দিকে চলে যায় আশালতা। হাঁড়িতে ভাত চড়িয়ে দিয়ে মেঝেতে বটি পেতে বসতে নিতে হাফসা বেগম দৌড়ে আসেন। তোকে না বলেছি এসব কাজ তুই করবি না? এই সময়টায় কতটা সাবধানে থাকতে হয় তুই বুঝিস? প্রথমবার মা হতে যাচ্ছিস, সারাটা দিন কি পরিমাণ পরিশ্রম করিস এই শরীর নিয়ে। বমি তো লাগাতার হতেই থাকে। কেন এত কষ্ট সহ্য করিস মা? আমার হাত পা তো এখনো টিকে আছে, তাই না? তুই আজকের পর থেকে না রান্নাঘরে ঢুকবি আর না কাপড় চোপড় কাচবি। মা, এমন কোনো কাজ তো করি না আমি। আর ফ্যাক্টরি তো সারাদিন বসে বসেই কাজ করি। তুমি তো দুপুরে আর রাতে রান্না করোই, একবেলা আমি করলে কি হবে? তুমি এমনি অসুস্থ, সব বুঝলাম, কিন্তু এই কাটাকাটির ধারে কাছে তুই থাকতে পারবি না। বসে থেকে বা দাঁড়িয়ে থেকে যতটুকু করা যায় তাই করবি। এখন রুমে গিয়ে সব গুছিয়ে নে, আমি আলু পেঁয়াজ আর মরিচগুলো কেটে ভেজে নিচ্ছি। মা কিসের যেন পরিবর্তন লক্ষ্য করছি। হাফসা বেগম ফিক করে হেসে দিয়ে বলে ওঠেন, মেয়ের সাথে শহরে থাকি এখন, তাই একটু আধটু শুদ্ধ ভাষায় যদি কথা না বলি তাহলে কি চলে? একটু আধটু না মা, তুমি তো পুরোপুরি অভ্যাস করে ফেলেছ। দুজনই এবার একসাথে তাল মিলিয়ে হেসে ওঠে। হাফসা বেগম থেমে গিয়ে গভীরভাবে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। কত মাস পর আজ তার মেয়ে মন খুলে হাসছে। রুমে এসে কাঠের জানালাটা খুলে দিতেই উত্তরের হিম ধরা হাওয়া এসে ছুঁয়ে দেয় আশালতাকে। এই হাওয়াই জানান দিচ্ছে শীতকাল আসতে চলেছে। ভাগ্যিস বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যাগে শীতের কাপড় নিয়ে এসেছিল। কি গো আশরাফের বউ, শুনলাম আশা আর হাফসা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে কোহানে? পেছনের বাড়ির আসাদের মায়ের কথা কর্ণগোচর হতেই চুলায় নতুন একটা কাঠ ঠেলে দিয়ে মার্জানা বলতে আরম্ভ করে, হয় কাজল চাচি, ঠিকই শুনছো, বাড়ি ছেড়ে গেছে 1 মাসের বেশি হয়েছে। তুমি তো মাইয়ার শ্বশুর বাড়ি ছিলে এতদিন, তাই কিছু জানতে পারো নাই। তুই তো এখন তাইলে খুশি, একলা একলা সব খাবি, আরামে থাকবি একদম। আর আরাম, গেছে তো গেছে, আমারে ভালো মতন ফাঁসাইয়া দিয়ে গেছে। আশরাফ উঠতে বসতে কথা শোনে আমারে, থাকতেও অশান্তি দিছে, আর এখন চইলা গিয়েও অশান্তিতে ঘরের খুঁটির সাথে বাইন্দা দিয়া গেছে চাচি। আরে সেমডি সহ্য কর কিছুদিন, বেটা মানুষ, কয়দিন চিল্লাবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে, দেখিস। তারপর তো তোর শান্তি আর শান্তি। শান্তি পাবে নাকি অশান্তি পাবে তা পরে দেখতেছি। আপনারে জানি আর কোনোদিন আমাদের বাড়ির মধ্যে না দেখি চাচি। আমি কালকেই আপনার ছেলে আসাদকে সব জানাচ্ছি। নারী হয়ে আরেক নারীর কষ্ট বোঝেন না, একে অপরকে উস্কা উস্কি কি আপনাদের প্রধান কাজ নাকি চাচি? সন্ধ্যা হয়েছে, বাড়িতে যান আপনি। রান্নাঘরে বাজারের ব্যাগ নিয়ে প্রবেশ করে কথাগুলো বলে ওঠেন আশরাফ মোল্লা। এতক্ষণ রান্নাঘরের বাইরে থেকে সব কথাগুলো শুনছিল সে। কাজল বেগম মুখ ঝামটা দিয়ে বেরিয়ে যেতে আশরাফ মোল্লা মার্জানার উদ্দেশ্যে বাসখাই কণ্ঠে বলতে আরম্ভ করেন, আগামীকাল সকালেই তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ। আমি তোমার ভাইকে ফোন দিয়ে বলে দিচ্ছি, 15টা দিন বাপের বাড়ি গিয়ে থেকে বুঝে আসো আশেপাশের মানুষের নোংরা বুলি ঠিক কতটা যন্ত্রণার সৃষ্টি করে মনে। আমি তোমার সাথে যোগাযোগও করব না। আশেপাশের মানুষ ঠিকই বুঝে নেবে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে বাপের বাড়ি উঠেছ। তখন তুমি ঠিক বুঝবে একটা মেয়ের জন্য অমন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। আমার বোনটা তোমাদের দ্বারা ঠিক কতটা কষ্ট পেয়েছে তা তুমিও
হাড়ে হাড়ে টের পাবে মার্জানা। মার্জানার মাথায় আকাশ ভেঙে পড়ে। চোখ উপচে নোনা জল গাল বেয়ে টুপ টুপ করে মেঝেতে পড়তে আরম্ভ করে। আশরাফ, এমন নিষ্ঠুর হইও না তুমি। মানুষ কি বলবে তুমি বুঝতেছ? ও আশরাফ, তুমি আমারে ভুল বুঝতেছ। আমার যা বলার আমি বলে দিয়েছি। ঠিক 15 দিন পরে আমি তোমাকে আনতে যাব। আশা করি 15 দিনই তোমার জন্য যথেষ্ট হবে, বলে হন হন করে ঘরের মধ্যে প্রবেশ করে আশরাফ। মাথায় হাত দিয়ে রান্নাঘরের মেঝেতে বসে পড়ে মার্জানা। বেশি সুখের আশা করে কি উল্টো কপালে দুঃখ ডেকে নিয়ে এলো সে? প্রথম মাসের বেতন হাতে পেতে খুশিতে চোখ ছলছল করে ওঠে আশালতার। কাছে থাকা সব টাকা শেষ হয়ে যাওয়ায় মায়ের ওষুধ পর্যন্ত কিনতে পারছিল না সে। প্রতিদিন রাতে বুকের ব্যথায় মায়ের নীরব আর্তনাদ টের পেয়ে অশ্রু বিসর্জন দিত আশালতা। মায়ের ওষুধ কেনার মতো সামর্থ্য যে ছিল না তার এই কদিন। ঠিক কিভাবে সে দিনগুলো পার করেছে তা সে আর আল্লাহ ব্যতীত কেউ জানে না। প্রতিটা রাতে আশালতার চোখের অশ্রুর প্রমাণ বহন করে তার মাথার নিচে শক্ত বালিশটা। সন্ধ্যায় কাজ শেষ করে ফ্যাক্টরি থেকে বের হয়ে ফার্মেসি থেকে মায়ের জন্য তার জন্য দরকারি ওষুধগুলো কিনে নিয়ে রাস্তার পাশের ভ্যান থেকে টুকটাক শাকসবজি কিনে নিয়ে বাসায় ফেরে আশালতা। প্রতিদিনের মতো হাফসা বেগম এক গ্লাস পানি নিয়ে দরজার পানে দাঁড়িয়ে আছেন। মেয়ে আসতেই ব্যাগগুলো হাত থেকে নিয়ে মেঝেতে রেখে গ্লাসটা তার হাতে ধরিয়ে দিয়ে ট্রেনে শোয়ার ঘরে নিয়ে যান। বিছানায় বসিয়ে দিয়ে মিনিট দুয়েক মেয়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে থাকেন হাফসা বেগম। হঠাৎ চোখ যায় আশালতার আঙুলের ক্ষতের দিকে। বুকটা ধক করে ওঠে হাফসা বেগমের। আশালতার হাত থেকে গ্লাসটা পাশে রেখে হাতটা টেনে নিয়ে আঙুলের ক্ষততে হাত বুলাতে শুরু করেন। কিভাবে হলো এটা? কিছু লাগাসনি? সেলাই মেশিনের কাজ করি মা, এটুকু ক্ষত কিছুই না। বেখেয়ালিতে সুই গেঁথে গিয়েছিল আঙুলে। সামান্য ক্ষত, এ তো এমনিই ঠিক হয়ে যাবে। সামান্য ক্ষত? এপাশ থেকে গেঁথে ওপাশ হতে বের হয়ে গেছে মেয়ে। তুই বোরকা খুলে নে, আমি মলম নিয়ে আসি। মেয়ের হাতে মলম লাগিয়ে দিয়ে হাতের তালুতে সন্তর্পণে চুমু খান হাফসা বেগম। কোমল হাত জোড়া ধীরে ধীরে লোহার ন্যায় রূপ নিচ্ছে। মেয়ের এত কষ্ট কোনো মায়েরই সহ্য হবার নয়। মা, লিনা আগের মতো নেই। আগের মতো আমাকে ভালোও বাসে না মা। দিন দিন কেমন যেন অচেনা মনে হয় ওকে। কি বলো সাদ? যার জন্য নিজের 3 বছরের সংসার ত্যাগ করে দিলে তোমার সে এত ভালোবাসার মানুষ এখন তোমাকে আগের মতো ভালোবাসে না? না, এটা তো একদম মানা যায় না। বড় ভাবি যে ঠেস দিয়ে কথাটা বলেছে তা বুঝতে বাকি নেই সাদের। ভাবির কথা আর উল্টো জবাব দেয় না সাদ। সে জানে তার ভাবি ঠিক কতটা বিচক্ষণ। আরে বাবা, তুই খামোখা উল্টো ভাবছিস। তেমন কিছুই না। তুই ওকে আরো সময় দে, হয়তো কিছু নিয়ে দুশ্চিন্তা করছে। ওর সাথে কথা বল ব্যাপারটা নিয়ে। মায়ের কথা বেশ যুক্তিযুক্ত তা বুঝতে পারে সাদ। এখন থেকে লিনাকে বেশি বেশি সময় দেবে ভেবে নেয় সাদ। আসলে ইদানিং সে লিনাকে ব্যবসার কাজে বিজি থাকার জন্য সময় দিতে পারছে না। তা বৌমা কই সাদ? কি একটা কাজে যেন বাইরে গেছে মা। ছেলের কথায় যে ভুল নেই তা সাজেদা বেগম ঠিকই বুঝেছেন। কিন্তু সে চান না তার ছেলে অযথা কথা চিন্তা করে মন খারাপ করুক, দুশ্চিন্তা করুক। তাই ব্যাপারটি ঘুরিয়ে অন্যভাবে বুঝিয়ে দেন ছেলেকে। আজকাল বেশ পরিবর্তন এসেছে আশালতার মাঝে। এই পরিবর্তন যে মাতৃত্বের চিহ্ন বহন করছে। এই সময়টায় মেয়েদের অন্যরকম সুন্দর লাগে। বেশি পরিশ্রমের ফলে প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ে আশালতা। পায়ে পানি এসে পা ফুলে টইটুম্বুর হয়। হাঁটতে চলতেও বেশ অসুবিধা হয় তার। হাফসা বেগম প্রায়ই মেয়েকে জোর দেন আল্ট্রাসনোগ্রাফি করতে। আজ শুক্রবার হওয়ায় বিকালেই মাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যায় আশালতা। আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে ডাক্তার নিশ্চিত করেন বাচ্চা একদম ঠিকঠাক আছে। তবে আশালতার শরীরের অবস্থা পর্যবেক্ষণ করে বেশ আকারে ধমকও দেন ডাক্তার। গর্ভকালীন অবস্থায় কিভাবে চলতে হবে, কি খেতে হবে, সবকিছুর একটা রুটিন করে দিয়ে সেই অনুপাতে চলতে বলেন। টাকা চিন্তা করে নিজের দিকে অবহেলা করো না আশা। তুমি আমার ছোট বোনের মতো, তাই তুমি করে বললাম। ডাক্তারের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় আশালতার। অবাক হতে হবে না। কখন একজন নারী গর্ভকালীন সময়ে নিজের স্বাস্থ্য নিয়ে অগ্রাহ্য করে তা আমি বুঝি। আমিও একজন নারী,
আর একজন মাও। আমি তোমার চোখের চাহনি দেখে মনের ভেতরে কি চলছে বুঝে গেছি আশা। রুটিনটা আমি তোমার সামর্থ্যের মধ্যেই করে দিয়েছি আশা। প্লিজ ওটা অনুসরণ করে চলো। হাসি মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয় আশালতা। ব্যাগ থেকে ফি বের করে ডাক্তার রুমকির দিকে এগিয়ে দিতে নিলেই তা নিতে বাধা সাজে সে। তোমাকে ছোট বোন ডেকেছি আশা, এটা আমি নিতে পারবো না। জান আমার বড় বুবু তার বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। অনেক টাকা খরচ হবে বিধায় ও শ্বশুর বাড়ির লোক ওকে হসপিটালেও নেয়নি। গর্ভকালীন সময়ে পুষ্টিকর কিছু খাওয়ায়ও নি। ওকে দিয়ে সব ভারী কাজগুলো করাতো, প্রতিটা দিন গায়ে হাত তুলতো। আমার বুবুটাকে বাঁচাতে পারিনি আমরা। সবকিছু জানতে যে খুব দেরি হয়ে গিয়েছিল। দোষীরা ঠিকই এখন সাজা ভোগ করছে, কিন্তু আমার বুবুকে তো ফিরে পেলাম না। প্রতিজ্ঞা করেছিলাম আমি ডাক্তার হবই। আমি চাই না আমার বুবুর মতো কেউ কষ্ট পাক। আমার কোনো বোন নেই এখন, তোমাকে বোন ডেকেছি। আমি পারবো না তোমার থেকে টাকা নিতে। আরো একটা কথা, আমি চাই তোমার সন্তান এ হসপিটালে জন্ম নিক, আর তা আমার তত্ত্বাবধানে। সব দায়িত্ব আমার। নাম্বারটা দিয়ে যেও তোমার। আশালতা অবাক চোখে ডাক্তার রুমকির দিকে তাকিয়ে ভাবতে থাকে, জীবনের খারাপ সময়েও তাহলে এমন দুই একজন অদ্ভুত মানুষের আগমনও ঘটে বটে। আল্লাহর কাছে তোমার জন্য অনেক অনেক দোয়া করব মা। তোমার মতো ডাক্তার যেন ঘরে ঘরে জন্মে। না জানি কোন মায়ের সন্তান তুমি। তোমার মাকে আমার সালাম পৌঁছে দিও মা। কি যে বলেন না মা, আমার মা গত হয়েছে 7 বছর হয়ে গেছে। তাছাড়া আপনিও তো আমার মায়েরই মতো। মা ডেকে ফেললাম, তাতে কিছু মনে করবেন না। ডাক্তার রুমকির মুখে মা ডাক শুনে মনে প্রশান্তি ছেয়ে যায় হাফসা বেগমের। একটানে রুমকিকে বুকে টেনে নেন তিনি। যত ইচ্ছা মা ডাকো তুমি। আজ থেকে আমার আরেকটা মেয়ে হলো তুমি, বুঝেছো? অবসর পেলেই ছুটে মায়ের কাছে আসবা। আমার বাসায় আমার এই বড় মেয়েটার আসার অপেক্ষায় থাকবো আমি সব সময়। আজকে আসি তবে। কথাগুলো বলেই ডাক্তার রুমকির কপালে আলতোভাবে চুমু খান হাফসা বেগম। সন্ধ্যার একটু পরপরই প্রয়োজনে ঔষধ ও কিছু ফলমূল কিনে নিয়ে বাসায় ফেরা আশালতা ও হাফসা বেগম। রাতে শুয়ে শুয়ে আশা তার মাকে আহ্লাদি সুরে জিজ্ঞাসা করে উঠে, মা তোমার কি মনে হয়, আমার ছেলে হবে নাকি মেয়ে হবে? এরা বলিস না মা। ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করবি সব সময়, যে আসবে সে যেন সুস্থভাবেই আসে তোর কোলে। ঠোঁট চেপে আশালতা জবাব দেয়, হুম। অতঃপর খানিক বাদে মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় সে। এভাবেই কেটে গেছে আরো কতগুলো মাস। এখন নিজের ভেতরে আরেকজনের অস্তিত্ব বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারে আশালতা। 7.5 মাস চলছে এখন। আজ আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট থেকে জানা গেছে ছেলে সন্তান জন্ম দিতে চলেছে সে। হাফসা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বাম গালে চুমু খান। ইদানিং হাফসা বেগম বসে বসে তার পুরানো শাড়িগুলো দিয়ে ছোট ছোট কাঁথা সেলাইয়ে মনোযোগ দিয়েছেন। নানা রকম ফোঁড় দিয়ে কাঁথায় হরেক রকম ডিজাইন তোলেন মনের সকল মাধুরী মিশিয়ে। আশালতা প্রতিদিন কাঁথাগুলো বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। হাফসা বেগম দূরে বসে মেয়ের পাগলামি দেখে মুচকি হাসেন। আশালতা এখন শুধু দিনই গুনে যায় কবে সে তার ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে আদর করবে। আজ প্রায় 6টা মাস হয়েছে বাড়ি ছেড়েছে আশালতা আর হাফসা বেগম। ঘরের দাওয়ায় উদাস মনে বসে আছেন আশরাফ মোল্লা। চোখের নিচে কালি পড়ে গেছে। আজও একটু খোঁজ পাননি প্রিয় বোন আর মায়ের। মারজানা আজ 2.5 মাস যাবৎ কঠিন মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানা সজ্জা হয়ে আছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সে। সারাটা দিন বিছানায় শুয়ে আহাজারি করতে থাকে। একটা বার হাফসা বেগম ও আশালতার নিকট ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। এই অনুতপ্ততা কিন্তু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সৃষ্টি হয়নি। আশালতার মতো ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হয়ে আসার পরেই সে নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছে। একা হাতে ঘর সামলানো, মারজানাকে দেখাশোনা করা, মা আর বোনের জন্য শোক, সব মিলিয়ে আশরাফ মোল্লার রাতের ঘুম এখন হাওয়ায় মিলিয়ে গেছে। ছেলেটাকে তো সেই ছোটবেলাতেই মাদ্রাসার বোর্ডিংয়ে রেখেছেন, তাই ছেলেকে নিয়ে একদম দুশ্চিন্তা নেই তার।
মাঝে মাঝে এসেই ছেলে মার্জানাকে দেখে যায়। মাকে যে হারাতে হবে তা ছেলেও এখন বুঝে গেছে। আড়ালে চোখের পানি ঝরিয়ে আবার নিজের গন্তব্যে ফিরে যায় সে। এই মেয়ে, তুমি ঠিক কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঠাঁই গেড়েছো বলো তো? আমি কিন্তু তোমার উদ্দেশ্য কিছুটা হলেও বুঝে গিয়েছি। বুঝেই যদি থাকেন তবে আপনি আসলেই বুদ্ধিমতী ভাবি। আপনাকে তো বড়সড় প্রাইজ দেওয়া উচিত। এত ধৈর্য নিয়ে কিভাবে এদের মাঝে টিকে আছেন? আমি তো আছি আর কিছুদিন মাত্র, একদম ভস্ম করে দিয়ে যাব এদেরকে। বিয়ের আগে একটা বার আমাকে এই অমানুষটা বলেনি যে সে বিয়ে করেছিল আশালতা নামের মেয়েটিকে। বিয়ের দিন রাতে বলেছিল সব। কি ভেবেছেন আমি ইচ্ছা করে আশালতার সংসারে ভাগ বসিয়েছি? না, আমি ভালো না তা আমি জানি, কিন্তু অমানুষও নই যে একটা মেয়ের ঘর ভেঙে সেখানে ঠাঁই নেব। আপনাকে একটা কথা বলে রাখি, আশালতার গর্ভে সাদের সন্তান রয়েছে, আর সাজেদা বেগম সবই জানে। আপনি কখনো এই কথাটি সাদকে বলবেন না। আমি চাই না আশালতা এই অমানুষের সংসারে আবার ফিরে আসুক। নিজের মতো করে বাঁচুক, এটাই চাই আমি। কখনো সামনাসামনি পেলে একটাবার জড়িয়ে ধরবো মেয়েটাকে। এদেরকে তো আমি একদম পথে বসিয়ে দিয়ে যাব। আপনি আপনার স্বামীকে নিয়ে এখান থেকে সরে যান ভাবি। আপনার ভালোর জন্যই বলছি। কথাগুলো বলে হন হন করে ডাইনিং রুম থেকে পানি ভর্তি জগটা নিয়ে নিজের রুমে চলে যায় লিনা। সাদের বড় ভাবি হা করে লিনা যাওয়ার দিকে চেয়ে থাকেন। আসলে বাহির থেকে দেখে কাউকে চেনা যায় না। কার মনে আসলে কি চলে তা আসলে আমাদের ধারণার বাইরে। এতদিন সে কত শত গালি দিয়ে এসেছে মেয়েটাকে। শার্টগুলো সেলাই করা শেষ করে বোতামগুলো লাগাতে বসতেই আশালতা লক্ষ্য করে বক্সে একটা বোতামও নেই। শার্টগুলো মেঝেতে নামিয়ে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়াতেই আচমকা পেটে ব্যথা ওঠে আশালতার। সমান তালে মাথাও ভৌ ভৌ করে ঘুরছে। গগন বিদারী এক চিৎকার দিয়ে আস্তে আস্তে মেঝেতে লুটিয়ে পড়ে আশালতা। উপস্থিত আশেপাশের সকলে দৌড়ে আসে আশালতার কাছে। এর মাঝে ফ্যাক্টরির মালিকের স্ত্রী লাইজু খানমও সবেমাত্র ফ্যাক্টরিতে প্রবেশ করে দেখেন একপাশে প্রচুর ভিড় জমেছে। ভ্রুকুসকে সেদিকে এগিয়ে গিয়েই দেখেন মেঝেতে এক গর্ভবতী রমণী জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। এমন দৃশ্য দেখে তিনি ব্যতিব্যস্ত হয়ে কিছু স্টাফকে দিয়ে আশালতাকে উঠিয়ে দ্রুত নিজের গাড়িতে নিয়ে যান হসপিটালে যাওয়ার জন্য। এদিক থেকে নীলুফা হাফসা বেগমকে কল দিয়ে সবকিছু জানাতেই তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। পাশের বাসার এক মহিলাকে নিয়েই ফোনে যে হসপিটালের ঠিকানা নীলুফা দিয়েছিল সেখানে রওনা হন। ইনি কি নিজের শরীরের দিকে একদম কোনো খেয়াল রাখেন? এনার অবস্থা তো খুব খারাপ। এখন যে পরিস্থিতি, যদি ঠিকঠাকভাবে নিজের খেয়াল না রাখেন তবে এনার এবং বাচ্চার দুজনেরই জীবনে ঝুঁকি রয়েছে। এনার অভিভাবক কে আছেন, প্লিজ খেয়াল রাখবেন। এখন কোনো প্রকার বাড়তি কাজ সে করতে পারবে না। টুকটাক হাঁটা চলা ছাড়া যেন বিছানা থেকে একদম না নামে। অভিভাবক যে আছেন এই ফাইলটি নিয়ে ডাক্তারের চেম্বারে যান। একজন নার্স কথাগুলো বলেই ফাইলটা বেড সাইড টেবিলের ওপর রাখেন। লাইজু খানম ফাইলটা হাতে নিয়ে হাফসা বেগমকে সাথে করে নিয়ে ডাক্তারের চেম্বারে প্রবেশ করেন। একটু আগে জ্ঞান ফিরেছে আশালতার। স্যালাইনও মাত্র শেষ হয়েছে। খানিক বাদে বাসায় যেতে পারবে বলে দিয়েছে ডাক্তার। লাইজু বেগম নিজে থেকে আবদার করেন তিনি হাফসা বেগমকে এবং আশালতাকে বাসায় পৌঁছে দেবেন। গাড়ি ছুটে চলেছে আশালতার বাসার উদ্দেশ্যে। সিটে হেলান দিয়ে চোখ বুজে রয়েছে আশালতা। লাইজু বেগম বেশ আগ্রহ নিয়ে আশালতার দিকে চেয়ে রয়েছেন। কিয়ৎক্ষণ আগেই তিনি হাফসা বেগমের থেকে আশালতার অতীতে সকল ঘটনা জেনেছেন। আশালতার জন্য এই মুহূর্তে বেশ কষ্ট অনুভব করছেন লাইজু বেগম। এই সময়টায় একজন মেয়ের স্বামীর থেকে ঠিক কতটা যত্নের প্রয়োজন হয়, আর সেই সময়টাতেই এই মেয়েটা সেই যত্ন হতে বঞ্চিত। মানুষ কিনা গায়ের রং দেখে সৌন্দর্য বিচার করে,
অথচ আশালতার মাঝে তিনি এক অপরূপ সৌন্দর্য খুঁজে পাচ্ছেন। কি অদ্ভুত! আশালতার বাসার পথের চিপা গলিটাতে দিন আর রাতের মাঝে কোনো তফাৎ পরিলক্ষিত হয় না। রাতের বেলাতেও যেমন ঘুটঘুটে অন্ধকার, তেমনি দিনের বেলাতেও সূর্যি মামার আলো গাছগাছালির কোনো ফাঁক ফোকর থেকেও এসে এই গলিতে পৌঁছায় না। লাইজু খানম এক হাতে আশালতাকে আগলে নিয়ে হাফসা বেগমের নির্দেশনা মোতাবেক বাসার পথে এগিয়ে চলছেন। মিনিট দুয়েক পরেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরই আশালতাকে হাফসা বেগমের হাতে তুলে দিয়ে লাইজু খানম বলে ওঠেন, আজ আমি আসছি, তবে আপা আশার দিকে লক্ষ্য রাখবেন। আগামীকাল থেকে যেন আশা ফ্যাক্টরিতে না যায়। 6 মাস পর্যন্ত কিন্তু ওর ফ্যাক্টরিতে যাওয়া মানা বলে দিলাম। গর্ভকালীন ছুটি এটা। আগামী 6 মাসের স্যালারি আমাদের স্পেশাল স্টাফ এসে পৌঁছে দিয়ে যাবে একদম। চিন্তার কোনো কারণ নেই। হাফসা বেগম কৃতজ্ঞতার চোখে লাইজু বেগমের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠেন, তা আপনাকে এখন তো কোথাও যেতে দিচ্ছি না পা। না পা, আমাকে ফিরতেই হবে এখন। আমার ছেলেটা অফিস থেকে ফিরে আমাকে খুঁজে না পেলে পাগল হয়ে যাবে। বলে উল্টো দিকে ঘুরে হাঁটা দিতে নিতেই আশালতা খপ করে লাইজু খানমের ডান হাত আঁকড়ে ধরে ধীর কণ্ঠে বলে ওঠে, আমার অনুরোধটুকু রাখুন। আমাদের সাথে আজকে রাতের খাবার খেয়ে তারপর যাবেন। বিকাল তো হয়েই গেছে, আরো কিছুটা সময় আমাদের সাথে কাটিয়ে যান। আশালতার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আর না করতে পারেন না লাইজু খানম। হাসি মুখে দুবাহুতে আগলে নেন আশালতাকে। ড্রাইভারকে কল দিয়ে ফিরে যেতে বলেন। মা, ব্যাগ থেকে মুরগিটা বের করে রান্না করো। আমি রান্না করি? মা, আপা আপনি কেন কষ্ট করবেন? একদম না। আমি 30 মিনিটের ভেতরে রান্না শেষ করে আসছি। আপনি আশার সাথে বসে গল্প করুন। প্লিজ আপা, আমি রান্না করি। আপনি একটু আশালতাকে ফল কেটে দিন। লাইজু খানমকে আর জোর করেও রান্না করা থেকে আটকাতে পারে না হাফসা বেগম। ব্যর্থ হয়ে কিছু ফল কেটে নিয়ে শোয়ার ঘরে চলে যান। গোস্তের ঝোলে সুগন্ধে সারা বাসার আনাচে কানাচেও মৌ মৌ করছে। আশালতা ধীর পায়ে হেঁটে রান্নাঘরের দিকে যায়। হাফসা বেগম ও লাইজু খানমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন দেখে সেদিকে হাসি মুখে এগিয়ে যায় আশালতা। আশা, তুমি খালি পায়ে কেন ঘুরছো? এমনিতে ঠান্ডা পড়েছে বেশ। এখন যদি সর্দি জ্বর বাঁধিয়ে বসো তবে তো ঝামেলা হয়ে যাবে। বলে নিজের পায়ের থেকে জুতা জোড়া খুলে আশার পায়ের দিকে এগিয়ে দেন লাইজু খানম। না আন্টি, আপনি পায়ে দিন, আমি ঘর থেকে আরেক জোড়া নিয়ে আসছি। এই মেয়ে, চুপচাপ পায়ে দিয়ে এই টুলে বসো তো। কথাগুলো বলে 2 পিস গোস্ত একটা ফ্রিজে উঠিয়ে আশালতার দিকে এগিয়ে দেন লাইজু বেগম। লাইজু খানমের ব্যবহারে অবাকের ওপর অবাক হতেই আছে আশালতা। চারপাশে সকলেই যখন নিজেদের বিষাক্ত রূপ দেখিয়ে দিল, তারপর আর কাউকে বিশ্বাসযোগ্য আর ভালো বলে উপাধি দেওয়া সহজ হবে বলে মনে হতো না আশালতার। কিন্তু এমন 2-1 জন হুট করে এসেই যে তাকে এভাবে চমকে দেবে, তাও সে কল্পনা করেনি। চোখ উপচে পানি এসে যায় আশালতার। মুরগির গোস্তের ঝোল দিয়ে ভাত মেখে এক লোকমা মুখে দিয়ে লাইজু বেগমকে উদ্দেশ্য করে আশালতা বলে ওঠে, আন্টি, আপনার হাতে আসলে অদ্ভুত জাদু আছে। আমার তো মনে হচ্ছে আমি সব খেয়ে নিতে পারবো একদম। আশালতার কথা শুনে ফিক করে হেসে ফেলেন লাইজু খানম। তুমি যে সব খেতে পারবে তা তো আমি বিশ্বাস করতে পারছি না আশা। প্লেটে যে কয়টা ভাত নিয়েছো তুমি, ওর চেয়ে তো একটা 5 বছরের বাচ্চাও অনেক খায়। খেতে হবে এখন বেশি বেশি, বুঝেছ? পুষ্টির অনেক ঘাটতি তোমার। লাইজু খানমের কথা শুনে বোকার মতো হেসে ওঠে আশালতা। আসলে আন্টি, হয়েছে কি? হয়েছে, ফাজিল মেয়ে, থামো এখন, খাও চুপচাপ। এর মাঝে লাইজু খানমের ফোনে একটা কল আসতেই সঙ্গে সঙ্গে রিসিভ করে ফেলেন। হ্যালো আব্বা। অপর পাশ হতে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে। আম্মু, কোথায় তুমি? রাত হয়ে গেছে কত, দেখেছ? আব্বা, আমি তোমার একটা আন্টির বাসায় এসেছি, একটু পরেই ফিরছি। তুমি কখন ফিরেছ কাব্য? আমি এইমাত্রই ফিরেছি। শিরিন একটু পরেই কফি নিয়ে যাবে তোমার রুমে। তুমি কফি খেতে থাকো, আমি চলে আসছি তাড়াতাড়ি। বলেই কল কেটে দেন লাইজু খানম। লাইজু খানম চলে গেছেন 2 ঘন্টা হয়েছে। আশালতা আর তার মা বেশ অবাক হয়েছে লাইজু খানমের এত বন্ধুসুলভ আচরণ দেখে। এত বড় একজন ব্যবসায়ীর স্ত্রী হয়েও
মনের মাঝে বিন্দু পরিমাণ অহংকার পর্যন্ত নেই। আশা, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। তোর চোখের দিকে তাকাতে গেলে আমার বুকটা ফেটে যায়। কি অবস্থা হয়েছে তোর, দেখেছিস? সারাদিন এত পরিশ্রম করে রাতেও একটু ঘুমাস না, এপাশ ওপাশ করে রাত পার করে দিস। আজ থেকে একটু ঘুমা অন্তত। কাল থেকে তো ফ্যাক্টরি তো যেতে হবে না তোর। হাফসা বেগমের কথায় শ্বাস দিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে আশালতা। আসবো আব্বা? বিছানায় শোয়া থেকে উঠে বসে মায়ের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে কাব্য বলে ওঠে, তোমাকে না বলেছি এত ফর্মালিটি না দেখাতে। ভেতরে আসো আম্মু। এই নে তোর কফি। মায়ের হাত থেকে সন্তর্পণে কফির মগটা নেয় কাব্য। হালকা ফু দিয়ে তাতে একটা চুমুক দিয়ে পুনরায় মায়ের দিকে দৃষ্টি স্থাপন করে। একটা কথা বলি তোকে। আমি তো জানি তুমি কি বলবা। তোমাকে আর কতবার বলবো যে তুমি যাকে পছন্দ করবে তাকে আমি বিয়ে করব, তাকেই ভালোবেসে আগলে নেব। আজ পর্যন্ত তোমার অপছন্দের কোনো কাজ করেছি আমি, বলো? তোমার পছন্দের উপরে আমার ছোটবেলা থেকে দৃঢ় বিশ্বাস আম্মু। ছেলের কথা শুনে গর্বে বুকটা ভরে যায় লাইজু খানমের। মেয়েটার নাম আশালতা। আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে একটা অমানুষ জুটেছিল স্বামী হিসেবে। প্রাক্তনকে বিয়ে করে নিয়েছে সেই ছেলে। সুযোগ পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি অবাক হয়েছি মেয়েটা কেন আইনি পদক্ষেপ নিল না। জানিস, মেয়েটা প্রেগনেন্ট। কি যে মায়া ভরা মুখটা, সারাক্ষণ চেয়ে থাকতে মন চায় আমার। যতক্ষণ আজ আমার সামনে ছিল আমি শুধু ওকেই দেখে গেছি। আমি চাই তুই ওকে ভালোবাসা দিয়ে আগের সব কষ্ট একদম ফু দিয়ে উড়িয়ে দিবি। একজন যোগ্য স্বামী হয়ে দেখাবি। ওর সামনে প্রমাণ করে দিবি কিছু কাপুরুষেরাই স্বামী শব্দটাকে বিষাক্ত করে তোলে নারীদের সম্মুখে। পারবি আমার কথাটুকু রাখতে? সমাজের সমালোচনাকে ঠেলে সরিয়ে দিয়ে পারবি মেয়েটাকে ভালোবাসা দিয়ে আগলে নিতে? মায়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে কাব্য। কিছুক্ষণ পরে মুখে হাসি ফুটিয়ে তুলে বলে ওঠে, আমার মায়ের পছন্দ হয়েছে মানে মেয়ে কোটিতে একটা হবে আমি নিশ্চিত। হোক সে ডিভোর্সি, আমি তাকেই ভালোবেসে আগলে নেব মা। কথা দিলাম তোমাকে। আর বাচ্চার ক্ষেত্রেও আমি কোনো প্রকার ঘাটতি রাখবো না। নিজের সন্তান হিসেবে আগলে নেব, কথা দিচ্ছি। একজন যোগ্য স্বামী হয়ে দেখাবো। কাব্যের কথা শুনেই লাইজু খানমের মুখে হাসি ফুটে ওঠে। ছেলের কপালে গাঢ় একটা চুমু এঁকে দেন। আমি তো ভাবছি সে কতটা লাকি যে এমন একটা শাশুড়ি পাবে। আব্বুকে বলেছে এই বিষয়ে? হ্যাঁ বলেছি তো। সে বলেছে তুই যেটা বলবি সেটাই হবে। আমি এখনই তোর আব্বুকে গিয়ে বলছি সব। আমরা কিন্তু পরশুই আশাদের বাসায় যাচ্ছি কাব্য। সময় বের করে রাখবি, একদম হেয়ালি করবি না। বলেই রুম থেকে দ্রুত বের হয়ে যান লাইজু খানম। কাব্য মায়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে মুচকি হেসে ওঠে। দুদিন বাদে লাইজু খানম ও কাব্য এসে হাজির হয় আশালতাদের বাসার সামনে। দরজায় কড়া নাড়া পড়তেই ছুটে আসেন হাফসা বেগম। দরজা খুলে দিতেই লাইজু খানম ও তার পাশে একজন সুদর্শন পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠেন। কে এসেছে মা? বলতে বলতে দরজার দিকে এগিয়ে আসে আশালতা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।